শুভ সকাল লোপা। শুভ সকাল জুবাইর। দর্শক শুভ সকাল। আরও একটি নতুন দিনের শুরু হয়ে গেল, আর আমরাও সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে নানা রকম আয়োজন নিয়ে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে। পুরো আয়োজন জুড়ে আছি আমি মৌসুমী আহমেদ লোপা, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। দিনটাকে একটু গুছাতে চাই, দিনটাকে একটু রাঙাতে চাই। এবং দর্শক আপনাদের যদি মনে থাকে একটা সময় ছিল, দর্শক না লোপার মনে থাকবে, লোপার যদি মনে থাকে, আমি পান্থপথের মোড়ে ফুলও বিক্রি করেছি। আচ্ছা, নিশ্চয়ই একটু বিস্ময় যাচ্ছে। শুধু আমি না, আমার মতো এরকম প্রচুর তরুণ বাংলাদেশের একটা ভিন্ন অর্থসামাজিক সুন্দর একটা গল্প আছে, ভিন্ন একটা গল্প আছে, একটা ভিন্ন আর্থসামাজিক অবস্থার একদল তরুণ একসময় চিন্তা করেছিল ছিন্নমূল বা পথ শিশুদের জীবনে কি করে পরিবর্তন আনা যায়, সমাজে তাদের একটা অদৃশ্য উপস্থিতি আছে যেটা প্রতি মোড়ে প্রতি রাস্তায় দেখা যায়, কি করে তাকে একটা রেকগনিশন দেওয়া যায়। সেই সময় থেকে যে কাজটা চলছিল, একদল হলুদ যোদ্ধা কিন্তু বছরে একটা দিন 20 নভেম্বর রাস্তায় বেরিয়ে পড়তো, হাতে লাল গোলাপ থাকতো কিংবা চকলেট থাকতো, একে ওকে দিচ্ছে, বিনিময়ে যে টাকাটা নিচ্ছে কালেক্ট করে এই ছিন্নমূল শিশুদের জন্য তা উন্নয়নে, ভাগ্য উন্নয়নে বিনিয়োগ করছে। গল্পটার কথা আমাদের প্রায় সবার জানা। ঢাকার প্রায় প্রত্যেকটি সড়ক মহাসড়কে এদের উপস্থিতি কিন্তু দেখা যেত। বলছি জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের কথা। তারা তাদের উদ্যোগে, তাদের নিজেদের অবস্থান থেকে চিন্তা করেছিল ছিন্নমূলদের পরিচয় প্রতিষ্ঠা করতে। তার ধারাবাহিকতায় কিন্তু আজ আমরা একটি দিন পেয়েছি, যে দিনটা পুরো বাংলাদেশব্যাপী এই শিশুদেরকে নিয়ে, এই শিশুদের অবস্থানকে নিয়ে স্বীকৃতি দিয়ে উদযাপন হিসেবে নেওয়া হয়েছে। দর্শক বুঝতে পারছেন আমরা আমাদের অতিথি দুজন আছেন, তাদের কথাই বলছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে সকালের বাংলাদেশে উপস্থিত আছেন করভি রাকসান, প্রতিষ্ঠাতা জাগো ফাউন্ডেশন, এবং আরেকজন আছেন নাজিবা রশিদ অবনী, প্রোগ্রাম অফিসার জাগো ফাউন্ডেশন। দুজনকেই শুভ সকাল এবং সকালের বাংলাদেশে স্বাগত। কেমন আছি আমরা? শুভ সকাল, থ্যাংক ইউ আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমরা ভালো আছি। করভিটা, হ্যাঁ শুভ সকাল। আবার ভালো লাগলো আবার একদিন আসতে পেরে। করভিটা কম বেশি আমরা জানি, অবনীর সাথে আজ আমাদের প্রথম দেখা হচ্ছে। করভিকে তাই পরবর্তীতে জানবার চেষ্টা করবো। আগে অবনীকে জিজ্ঞেস করি, সকালটা কি করে শুরু হয়? সকালটা শুরু হয় আসলে নতুন নতুন পরিকল্পনা নিয়ে, কারণ আমরা যে একটু আগে আপনি বললেন যে যোদ্ধাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজ করি বেসিক্যালি। সো আমাদের সকালটা শুরু হয় যেমন আমাদের ভলান্টিয়ারদেরকে নিয়ে, আমি কাজ করছি আমার ভলান্টিয়ারদের জন্য। তো ওদের পরিকল্পনাগুলোকে কিভাবে গুছিয়ে রেডি করে একদম নিয়ে যাব কাজের মাঠে, তারপর ওদের সাথে কিভাবে কমিউনিকেশনটা স্টার্ট করব। সো ওই চিন্তায় আসলে স্টার্ট হয় যে আজকে নতুন কিছু পরিকল্পনা আসবে, প্ল্যানস আসবে, নতুন কিছু আমরা করব। সো সকাল সবসময় সুন্দর করে শুরু হয়। এই সকালটা কটায় শুরু হয়? এই সকাল আজকের দিনটা তো ডিফারেন্ট, ইউজুয়াল স্টার্টিং আর কি 8, একদম 8টা বাজে। আচ্ছা, করভির কি অবস্থা, কিভাবে দিনটা শুরু হয়? আমি বলবো যে আমার দিন শুরু হয় লেটে। আমি হচ্ছে কি আমাদের 10টা থেকে শুরু হয় অফিস, তার আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে উঠে ফ্রেশ হয়ে। বাট হ্যাঁ, যেটা অবনী বলছিল যে আমরা এভরিডে আসলে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, কারণ আমাদের কাজের একটা বড় অংশ হচ্ছে কি আমাদের তরুণদেরকে নিয়ে। এবং তরুণদের যেটা হয় মাঝে মাঝে ওদের কারণে ফোনও মানে ঘুমও ভেঙে যাচ্ছে, যে ওরাই ফোন করছে ভাই এই আইডিয়াটা, এবং সেটা শুধু সকালে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে মাঝরাতেও আইডিয়া আসলে, যেহেতু তরুণদেরকে নিয়ে কাজ করেন ওদেরকে আসলে না বলার সুযোগ নেই। এবং সেরকমই আসলে একটা জিনিস নিয়ে আমরা তো 5 বছর আগে আমাদের এই প্রোগ্রামটা আমরা অফ করে দিয়েছি, যখন বাংলাদেশ সরকার আসলে বাংলাদেশ শিশু দিবস হিসাবে আসলে এই ডেটাকে স্বীকৃতি দিল, যেটা আমাদের আসলে মূল উদ্দেশ্য ছিল যে বাচ্চাদের রাইটস নিয়ে কথা বলা। এবং অনেক দিন পরে, 5 বছর পরে 12ই নভেম্বর কিন্তু আবার দেখা যাবে এই ইয়েলো আর্মিকে, হলুদ যোদ্ধাদেরকে। বাট এবার একটু ডিফারেন্টলি, এবার শুধু হলুদ যোদ্ধা না, এবারের কজটাও আসলে শুধু হলুদ যোদ্ধাদের না। যেহেতু প্রসঙ্গটা আমরা আসবো, কিন্তু তার আগে একটু বলতে চাই লোপা, তোমার যদি জানা থাকে 7000 ভলান্টিয়ার কাজ করছে এখন করভির সাথে, পুরো অর্গানাইজেশনের সাথে। 7000 শুধু 12 তারিখে। এই 7000 এর কথা বলছি অন্য কারণে। যদি 7000 ওকে সকাল থেকে ফোন দেওয়া শুরু করে, তাহলে দিনটা আসলে কি হতে পারে? 35000 বিবেচনায় আনলাম না আমরা। না, সকালে উঠে এমনি পত্রিকা পড়া বা চা খাওয়ার একটা অভ্যাস সুযোগই পায় না। না, যেটা হয় হচ্ছে ফোন ধরতেই সময় পার হয়ে যায়। না, যেটা হয় হচ্ছে কি সবকিছু দেখা যায় এখন জীবনটা অনলাইনে হয়ে গেছে। 1 মিনিট লেট হলেও টেনশন যে আচ্ছা 10টার সময় একটা মিটিং আছে, যেখানে পুরো অফিস সবাই সকালবেলায় উঠে বসছে, ওটাও একটা ভালো ফিলিং। বাট যেহেতু এই ভাইরাসের কারণে আসলে আমরা সবাই এফেক্টেড, বাট দেখা যায় যে ওই সকালের মিটিংটা করে তখন হয়তো দেখা যায় পেপারটা পড়া হচ্ছে। এই 6-7 মাসের ব্যাপারটা তো আসলে একেবারেই অন্যরকম হয়ে গেছে আমাদের লাইফে। আগে যেরকম ছিল পুরোই চেঞ্জ। কি চেঞ্জ এসেছে আমাদের? এখনো টেলিভিশন
এসে অনেকের লাইফে আসছে দর্শকদের জানাতে হয়, আমরা তখনও তথ্য জানাতাম। আমাদেরও কিন্তু চেঞ্জ এসেছিল নয় স্বাভাবিকতার মধ্যে যে স্বাভাবিকতাগুলো এসছে তা আমরা অনেকে সংযোজন করার চেষ্টা করেছি জীবনে। করভির সাথে কথা হচ্ছিল কিন্তু ওদের একটা উদ্যোগ নিয়ে, স্পেসিফিকলি 12 তারিখের যে ইভেন্টের কথা আমরা বলছিলাম, একটু ডিটেইল জানতে চাই। কারণ ঠিক এমন একটা সময়ে করভি, আমিও প্রাউডলি বলতে চাই, তরুণ প্রজন্মকে আমরা আমাদের সমাজের সামনে উপস্থাপন করেছিলাম যখন তারুণ্যের উপর একটা বিশাল প্রশ্ন এসে গিয়েছিল। তরুণদের দিয়ে হবে না, পরবর্তী বাংলাদেশের যোদ্ধা এরা হতে পারবে না, এরা ঘুরে দাঁড়াতে পারবে না, ইংলিশ মিডিয়াম কালচার, বাংলা মিডিয়াম কালচার, একটা হজবরল অবস্থা ছিল। এই দুইয়ের মাঝে একটা ব্রিজিং কিন্তু হয়েছিল জাগো ফাউন্ডেশনের হাত ধরে। এবার 12 তারিখ ভিন্নভাবে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যেটা বলছিলাম যে এবার শুধু হলুদ যোদ্ধাদের না, এবারে যে রিজনটা সেটা হচ্ছে কি যে আসলে করোনা ভাইরাস থেকে কিভাবে আসলে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি, এবং এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে কি আমরা যদি আমাদের মাস্কটা আসলে পরে থাকি, এবং এই মাস্কটা আমি যেরকম পরবো আমার আশেপাশে যে মানুষ আছে আমি মেক শিওর করার চেষ্টা করবো যে তারাও আসলে পরে। এবং এই কলটা নিয়েই কিন্তু 7000 ভলেন্টিয়ার কিন্তু শুধু আমাদের যারা ভলেন্টিয়ার নামছে, বাট আমরা কিন্তু কলটা দিয়েছি যে এবার আপনার হলুদ গেঞ্জি পরা লাগবে না, যদি আপনার 10 মিনিট সময় থাকে আপনি সেই 10 মিনিট আপনার আশেপাশের মানুষকে আসলে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন যে কতটুকু ইম্পর্টেন্ট মাস্কটা। গতকালও কিন্তু প্রায় 1600 মানুষের মতো বাংলাদেশে নতুন আক্রান্ত হয়েছে, 25 জন মারা গিয়েছে, এবং এই সংখ্যাটা মানে 6000-এর উপরে এখন চলে গিয়েছে আমাদের মৃত্যুর সংখ্যা। এবং আমরা দেখতে পাচ্ছি ইউরোপ বা ওয়েস্টে যেটা হচ্ছে সেকেন্ড ওয়েভ কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আমাদেরও কিন্তু আমাদের একটু একটু করে আশঙ্কা করছে সবাই, রাইট। তো ওই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে এটা খুব টাইমলি একটা উদ্যোগ। আবার ওটার সাথে তো আছেই যে নভেম্বর মাসে আমরা নামতাম হয়তোবা ডিফারেন্ট রিজনে, হয়তোবা আজকে ডিফারেন্ট রিজনে নামছি, হয়তোবা 10 বছর পরে অন্য কোনো ডিফারেন্ট রিজনে আমরা নামবো। আপনি যেটা বলছেন যে শুধু আপনাদের 7000 ভলান্টিয়ার কাজ করছে না, আপনারা আরো অনেককে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানে আমি যেটা বলবো যে 7000-এর পর আমরা স্টপ করে দিয়েছি, কারণ আসলে আমাদের ক্যাপাসিটির মধ্যে ধরেন যে কিছু তো জিনিস ওদেরকে দিতে হয়। ওরা যখন নামে আমরা চিন্তা করিনি এত মানুষ আসলে এত এক্সাইটেড হয়ে, বা নিজেরা হয়তো চিন্তা করেছে না এটা তো একটা ইম্পর্টেন্ট কজ। এবং আমরা কিন্তু দেখেছি তরুণরা যেভাবে করে এই করোনা ভাইরাসের সময় তারা বাসা থেকে বের হয়ে হয়তোবা নিজেরা নিজেদের এলাকাকে লকডাউন করে, বা হয়তোবা ত্রাণ পৌঁছাতে পারছে না, আমফানের সময় পানির মধ্যে মাথার মধ্যে এই চাল নিয়ে যেভাবে করে ওরা গিয়েছে, এবং এই কলেও কিন্তু তারা সাড়া দিয়েছে এবং খুব ভালো সাড়া দিয়েছে। ইন্টারেস্টিং জিনিস ছিল এর মধ্যে কিন্তু কোনো আমরা ফাইন্যান্সিয়াল যে ব্যাকগ্রাউন্ড সবসময় যে প্রিভিলেজ মানুষ আছে তা না। আমরা এবার ওয়ার্কশপও করেছি হচ্ছে কি জুমে, মানে 500 মানুষ 1000 মানুষ জুমে বসে এই ওয়ার্কশপ শুনছে। এবং আপনি শুনলে অবাক হবেন, অবনী শেয়ার করছিল আমার সাথে যে একজন মানুষ ইস্ত্রি করছে, সে ইস্ত্রি করছে তার মোবাইলটা সামনে রাখা, এবং সেই জায়গা থেকে সে শুনছে যে সে কি বলবে, কিভাবে করে মানুষকে অ্যাপ্রোচ করবে। বিকজ এটা কিন্তু শুধু ব্যাপারটা বড়লোক গরিবের জন্য না, মানুষের জন্য অ্যাওয়ারনেস, মানুষের জন্য। ফ্যান্টাসিক। তাহলে অবনীর কাছে আসতে চাই, যেহেতু এত সুন্দর একটা গল্প বলছিল অবনী, এরকম প্রতিবার আমরা কিন্তু দেখেছি বিশেষ বিশেষ আইডিয়া নিয়ে জাগো ফাউন্ডেশন এগিয়ে এসছে, ইভেন্ট করেছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে এবং গ্রহণযোগ্যতা তৈরি করেছে। এবার যে ইভেন্টটা করছি শুধু করোনা ভাইরাসকে মাথায় রেখে, নাকি এর পিছনে কোনো উদ্দেশ্য আছে? আমরা কি করতে চাই, লং রানে কি দেখছি আমরা? আসলে আমরা যে কথাটা বিশ্বাস করি যে একটা কথা আমরা সবাই ছোটবেলা থেকে শিখে এসেছি যে আমরা যদি না জাগি মা কিভাবে সকাল হবে। সো আমাদের তরুণদের জন্য কিন্তু এটাই ওরকম, কারণ আমাদের তরুণরাই হচ্ছে আমাদের আগামী বাংলাদেশ, এখনের বাংলাদেশ, পরিবর্তনটা তারাই আনবে। আর এখন যেই মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটাই কিন্তু একটা বেশ লম্বা সময়ের, মানে অনিশ্চিত একটা সময়ের জন্য আমরা থমকে এখনো আছি। আমরা জানি না যে কি হতে যাচ্ছে, কি আসবে সামনে, এখনো ভ্যাকসিন নেই। কিন্তু যদি আমরা এটার প্রতিকার বা এটার জন্য কিছুটা স্টেপ নিতে পারি, এটা থেকে কিভাবে আমাদের আক্রমণের সংখ্যাটা কমানো যায়, আমরা জেনেছি, বিশেষজ্ঞরা বলেছেন যে ফেস মাস্কটা যদি ইউজ করা যায় আমরা অনেকে সেফ থাকবো। তো ওখান থেকে আমাদের তরুণরা সবসময়, শুধু যে 12 তারিখে তাও আমি বলবো না, পুরো করোনাকালীন সময়ে আমাদের যখন লকডাউন ছিল তখনও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলেছে। তারা ত্রাণ নিয়ে গিয়েছে এক এক জায়গায়, তারা মাস্ক ডিস্ট্রিবিউট করেছে গরিবদের মাঝে, তাদেরকে আন্ডারস্ট্যান্ড করাচ্ছে যে কিভাবে মাস্কটা ইউজ করতে হয়, বিকজ অনেকে তো ইউসেজটা বোঝে না। আর মানে লং রান তো অবশ্যই, কারণ স্বাস্থ্য সবার আগে। আমরা যদি আজকে সুস্থ না থাকি, আমাদের দেশটা যদি আজকে সুস্থ না থাকে, তো আমি বলবো অবশ্যই লং রানের পরিকল্পনাই এটা আমাদের, কারণ আমাদের বাংলাদেশটাকে সুস্থ রাখতে হবে, এটা আমাদের মেইন পরিকল্পনা। এইটার বাইরে কোনো কিছু। এই যে চ্যালেঞ্জটা কেমন ছিল, এই আপনারা যে অ্যাওয়ারনেস তৈরি করছেন, এটা মনে হয় ঢাকার বাইরে কিন্তু খুব
এখনো মানুষ যেমন মনে করছে যে না আমাদের করোনা হবে না, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই জিনিসটা খুব বেশি হচ্ছে যে মাস্ক পরতে হবে না, কাউকে মাস্ক পরা দেখলে কিন্তু তারা মনে হচ্ছে আপনি কি সিক বা এরকম কিছু, মানে তারা ভাবছে যে আমাদের কিছু হবে না, সবাই একটু অবাক হয় প্রত্যন্ত অঞ্চলে যদি কাউকে মাস্ক পরা দেখে। মাঝে লকডাউনে একটা সিচুয়েশন এরকম এসেছিল, আমি এলাকাটার নাম বলতে চাই না, এরকম একটা এলাকায় আমাদের ঢাকার ভলান্টিয়াররা গিয়েছিল, তো ওদেরকে আমি কিছু মাস্ক দিয়েছিলাম, এরকম 400 মতন মাস্ক দিয়েছিলাম, যে ওরা করতে যাচ্ছে যে আপু আমরা যাব, মানুষজন মাস্ক পরছে না, ওদেরকে বলতে হবে, তো ওরা নিজেরা প্রোটেকশন নিয়ে গেল। ওখানে গিয়ে তারা আমাকে ফোন দিয়ে বলছে যে আপু এখানে তো সিচুয়েশন খুব খারাপ, কেন? বিকজ তারা তো মানেই না করোনা বলে কিছু আছে, তারা উল্টো আমাদেরকে বলছে যে করোনা নেই, করোনা বাংলাদেশে আবার কবে আসলো, করোনা আমাদের হয় না, তো ওরা আমাদের ওয়ার্কশপ নিচ্ছে, আপু আমরা কি করব? তো আমি ওদেরকে বললাম যে বোঝাও, নিজেদের এন্ড থেকে বোঝাও, কিন্তু তর্ক করতে যাবে না, কারণ আসলে হয় কি আপু যে ওরা আমাদের ভলান্টিয়াররা ওরা তো তরুণ, আর ওরা যেভাবে কাজটা করে ওরা একটা জিনিসকে বিশ্বাস রেখে করে যে ওরা পরিবর্তন আনবে, কিন্তু কারো উপর চাপিয়ে দিয়ে কিন্তু পরিবর্তনটা আনা সম্ভব হয় না। করভিকে একটু এই জায়গাটায় যুক্ত করতে চাই। করভি, একটা সময় একটা প্রবাদ ছিল যে একটা কাজ বা একটা অভ্যাস যদি রিপিটেডলি কেউ করে তা কিন্তু আমাদের জীবনের একটা অংশ হয়ে যায়। ঠিক নভেম্বরে এই ইভেন্টটা রিপিটেডলি করার কারণেই হয়তো একটা স্বীকৃতি পেয়েছি আমরা, 7 বছর ধরে পরে একটা স্বীকৃতি পেয়েছি। এই যে 12 তারিখে যে ইভেন্টটা করতে যাচ্ছি, করোনা ভাইরাস সহসা পৃথিবী থেকে চলেও যাচ্ছে এমনও কিন্তু কোনো সুযোগ নেই, এমন কি কোনো প্ল্যান আছে কিনা রিপিটেডলি 12 তারিখে ঠিক এরকম ইভেন্ট আমরা যদি দেখি যে আমরা নেক্সট ইয়ার 12 তারিখে, দ্যাট উইল বি টু লেট, রাইট? এক বছর পরে তো আসলে মাস্ক পরা না। আর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা হচ্ছে কি আমরা উইদাউট ইউনিফর্ম, কিন্তু আমাদের ভলান্টিয়াররা সারা বছর ধরে যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই করে গেছে। এবার আমরা ন্যাশনালি করছি, জানি মানুষের একটু মানে অ্যাটেনশনে আসে যেটা কতটুকু ইম্পর্টেন্ট। মানে আগে তো হলুদ গেঞ্জি পরে ফুল দিত, এবার হয়তো মাস্ক দিবে, কেউ হয়তো হাতে বানানো পোস্টার নিয়ে নামছে। এবং শুধু কিন্তু তরুণ না, যেরকম আমাদের প্রোগ্রামটা সাপোর্ট করছে যে বেক্সিমকো ফার্মা, ওনাদের এমপ্লয়িরা কিন্তু আমাদের সাথে এবার নামছে। হ্যাঁ, সো আমরা কর্পোরেটদেরকে ইনভাইট করছি যে আপনারা যদি চান, আমরা খুবই খুশি হব। 12 তারিখে আপনি ঢাকা শহরে যদি মুভমেন্ট করেন, আপনি দেখবেন রাস্তায় আমাদের ইয়েলো আর্মি দাঁড়ানো, এবং আপনি মাস্ক কিন্তু নিয়ে ক্যারি করবেন, না হলে আপনার গাড়ি থামিয়ে কিন্তু রিকোয়েস্ট করবে। এবং এই জিনিসটা কিন্তু আমরা দেখলাম যে এখন কিন্তু অভিযান চলছে যে মাস্ক যারা পরছে না তাদের কিন্তু জরিমানা করা হচ্ছে, আটক করা হচ্ছে। বিকল্প নেই লোপা, বিকল্প নেই, কারণ খুলনাতে যেমন ভ্রাম্যমাণ আদালত অলরেডি কিন্তু অভিযান চালানো শুরু করে দিয়েছে, আমরা কিন্তু গতকাল দেখেছি। ঢাকার বাইরে কিন্তু কিছু কিছু জায়গায় পুলিশ নিজের উদ্যোগ নিয়ে আসলে মাস্ক দিচ্ছে, কারণ জরিমানাটা শুরু করবে। এটা আসলে বিকল্প নাই, মাস্ক পরার কোনো বিকল্প নাই এই মুহূর্তে। বিশ্বের এত শক্তিশালী অর্থনৈতিক দেশগুলো যদি মানে হুমড়ি খেয়ে পড়ে যেতে পারে, আমরা কিন্তু সেই জায়গায় খুব স্পর্শকাতর একটা অবস্থানে দাঁড়ানো, যদিও সরকারের সাহসী উদ্যোগে হয়তো একটা সংকটকালীন সময়টা আমরা পার করেছি, আগামী দিনগুলোতেও ঠিক এভাবে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে। আমাদের সাথে আছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্ত এবং প্রোগ্রাম অফিসার নাজিবা রশিদ অবনী। দুজনের সাথে কথা হচ্ছিল। এবং লোপা, তোমার যদি মনে থাকে, জাগো ফাউন্ডেশন প্রথম কিন্তু আমরা জেনেছিলাম সুবিধাবঞ্চিত শিশুদের এডুকেশনের ব্যবস্থা করছে, পড়ালেখার ব্যবস্থাটা করে দিচ্ছে যারা ডিপ্রাইভড হচ্ছে। এবং মনে যদি থাকে প্রথম ব্যাচে ওদের 17 জন শিক্ষার্থী ছিল, একটা কক্ষ নিয়ে শুরু করেছিল রায়ের বাজারে, যদি ভুল না করি, একটা কার্পেটের মধ্যে। দর্শকদের সাথে বলতে চাই, 2007 সালে প্যাশন, ধৈর্য এবং একাগ্রতা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সেই প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী, মানে বলতে গিয়ে আমার শরীরে লোম কাটা দিচ্ছে, এখন সেই ইউনাইটেড স্টেটসে শিক্ষারত রয়েছে, যেটা একটা বিশাল বড় অর্জন। তার পরিবারের পক্ষে এটা কোনোদিন স্বপ্নেও ভাবা সম্ভব ছিল না, কারণ যে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা থেকে সে বিলং করে, তার বাবা জাগো ফাউন্ডেশনের জন্যই কাজ করতেন, দেখাশোনা করতেন, 5,000 টাকা হয়তো সম্মানের বিনিময়ে তিনি তার পুরো মাসের শ্রমটা দিতেন। তার ছেলে সিয়াম এখন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে শুধুমাত্র জাগো ফাউন্ডেশনের এই ছোট্ট ইগনিশনের কারণে। এরকম আরো লাখ লাখ হাজারে তরুণের জীবন বদলে গেছে, শিশুর জীবন বদলে গেছে। করভি, এই জন্য আমরা লোপার পক্ষ থেকে একটা বিশাল থ্যাংক ইউ। এটা আসলে না দিলেই না জাগো ফাউন্ডেশনকে। এডুকেশন নিয়ে এখন আর এরকম কি চিন্তা আছে? না, সত্যি কথা বলতে হচ্ছে কি, এটা স্বপ্নটা হয়তো আমার দেখা ছিল, বাট আমাদের যারা 400 কলিগস আছে আমাদের সাথে এখন কাজ করছেন, একসময় একজন ছিল, ওখান থেকে 400 কলিগ হয়েছে, 35,000 তরুণরা কাজ করছে, 3,500 বাচ্চা আছে, এবং আমাদের প্রচুর মানুষ কিন্তু এই বাচ্চাদের দায়িত্ব নিয়ে আসলে পুরো জিনিসটা চালাচ্ছে। তো তাদেরকে আমি আসলে বলবো ধন্যবাদ। আপনাদের মতো মানুষ যারা আসলে গল্পগুলোকে আরও মানুষের কাছে নিয়ে আসে। আমরা কিন্তু
কোনো দাতা সংস্থার কাছ থেকে আসলে টাকা নিয়ে এই ফাউন্ডেশন করিনি, না মনে আছে, বাংলাদেশের মানুষের টাকা দিয়ে কিন্তু এটা করা, বাংলাদেশের মানুষের জন্য। সো সিয়াম তো চলে গেল আমেরিকায় পড়াশোনা করছে, উই আর ভেরি হ্যাপি। বাট দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যখন আমরা অনলাইন স্কুল শুরু করেছিলাম আজকে থেকে 10 বছর আগে, তখন কিন্তু মানুষ হাসাহাসি করতো, যেটা এখন নিউ নর্মাল। আমরা জুমে পড়াশোনা করছি, আমরা মিটে পড়াশোনা করছি। তবে দুঃখের বিষয় কেন বললাম, কারণ আজকে আমাদের সেই বাচ্চারাই কিন্তু সেই ফ্যাসিলিটিসটা যেটা আমরা শুরু করেছি সেইটাই আসলে তারা পাচ্ছে না। কারণ তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসে সেই ব্যাকগ্রাউন্ডে আসলে তাদের বাসায় ল্যাপটপ নেই, তাদের বাসায় ইন্টারনেট কানেকশন নেই। সো আমরা প্রথম 2 মাস আসলে বাচ্চাদেরকে ত্রাণ দিয়ে আসলে আগে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, বিকজ ইনকাম যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকেই কিন্তু আমাদের টিচার্সরা, আমাদের সবাই মিলে প্ল্যান করলাম যে কীভাবে বাচ্চাদেরকে রিচ করতে পারি। একটাই কমন জিনিস ওদের কাছে ছিল, সেটা হচ্ছে মুঠোফোন। তো সেই মোবাইলে আমরা ফোন দিয়ে কিন্তু বাচ্চাদেরকে এখন প্রতিদিন পড়াচ্ছি। ভয়েস কলে এছাড়া আসলে তাদের কাছে এমন কোনো কিছু নেই যেখানে আমরা রেগুলার তাদেরকে, হয়তো আমি একদিন তাকে ইন্টারনেট বলতে পারবো ইউজ করার জন্য, কিন্তু ক্লাস তো আমাকে প্রতিদিন নিতে হচ্ছে। এবং SMS এর থ্রুতে ওদেরকে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে যেন প্যারেন্টসরাও ইনভলভ হতে পারে এবং জানতে পারে। এরকম কতজন শিক্ষার্থীর জন্য করছে জাগো? 3,500। 3,500 কেউ হয়তো বান্দরবনের পাহাড়ে আছে, এরকমও হচ্ছে। SMS পাঠিয়েছে, ওখানে নেটওয়ার্কটা নেই, পাহাড় থেকে নেমে আসছে নিচে SMS-টা রিসিভ করার জন্য। জীবনে এরকম অনেক অধ্যায় আসে যখন আমরা পরাজয় মেনে নিই, যখন মনে হয় যে না আর হবে না, আর এগোতে পারবো না, ঠিক সে জায়গায় জাগো ফাউন্ডেশন প্রতিবার অনুপ্রেরণা হয়ে কাজ করতে পারে। এরকম গল্পগুলো শুনবেন, এরকম গল্পগুলো জানাবার চেষ্টা করবেন নিজ দায়িত্ব নিয়ে, তাতে করে আপনি জানবেন না, আপনি হয়তো আরো 10 জনকে অনুপ্রাণিত করবেন। এই যে সবাইকে আসলে এগিয়ে আসতে হবে একদম লোপা, এটার কোনো অল্টারনেটিভ নেই। মানে আমরা যদি একে অন্যের পাশে এসে না দাঁড়াই, এই 3,500 শিক্ষার্থীকে মুঠোফোনে ভয়েস কলে, আমি চিন্তা করলেই ভয় লাগে। শিক্ষার্থীকে আপনারা এইটা, এই যে সুবিধাটা দিচ্ছেন, এটা আসলে সত্যি আমি বিস্মিত একেবারে। আমি বলবো কি, এই গল্পগুলো যদি আসলে জানে না যে কেন আমরা আসলে এগুলো করি, মানে অনেকেই তো আসলে করছে, বাট আমরা আসলে কেন করছি, যখন শুনি যে তাদের এত পুরনো ফোন, যে আমরা ছোটবেলায় দেখতাম লেখা আসতো যে ডিলিট 1 মেসেজ, কারণ নতুন একটা মেসেজ এসে বসে আছে, ওই ফোন তারা ইউজ করে, বার ফোন যেটাকে আমরা বলতাম। সে পাশের বাসায় চলে যাচ্ছে যে আমার SMS-টা এসছে, হোমওয়ার্কটা, কারণ ওরা তো একই এলাকায় থাকে, তো পাশের বাসায় চলে যায় জিজ্ঞেস করার জন্য, আমি তো SMS-টা পাইনি। যে বাবা বিকাল হলে চা খেতে আড্ডা মারতো, সে বাবা এখন বাসায় বসে থাকে বিকালে, সে তার চায়ের টাইমিং চেঞ্জ করেছে, কারণ আমাদের তো সকাল থেকে ফোন করতে হয়, অনেককে ফোন করতে করতে সন্ধ্যাও হয়ে যায়, বাচ্চাদের ফোন নেই, ফোনটা হয়তো বাবা বা মার ফোনে যায়, তো সে এখন বিকালে চা না খেয়ে সে সন্ধ্যায় যায়, কারণ বিকালে জানি বাচ্চাদের কাছে ফোন আসে। পাহাড়ের কথা বলছিলেন, রাইট, আমাদের এইটা নিয়ে একটু জানতে চাই যে সেখানে কার্যক্রমটা কিভাবে চলছে। আমাদের বান্দরবনে স্কুল আছে, আমাদের বান্দরবন, তারপর সিলেটের চা বাগানের ভিতরে টেকনাফে একদম বর্ডার এরিয়াতে এসব জায়গায় আমাদের স্কুল আছে, বাট এসব জায়গায় ভালো টিচার আমরা পাই না। সো ঢাকা থেকে বসে সে লাইভ ক্লাসরুমে পড়ানো হয়, ওখানেও একটা স্কুল আছে, ওখানেও টিচার আছে, বাট হয়তোবা তারা অতটা দক্ষ না। সো ঢাকা থেকে একজন টিচার পড়ায়, বাট এখনো যে ফোনে পড়ায়। সেখানকার মানুষরা কতটা আগ্রহ, মানে আপনারা যে এটা করছেন তারা সাড়া দিচ্ছে? সারার এক্সাম্পল যদি আমি বলি, আমার সবসময় যাওয়া হয় না, হয়তো বছরে একবার সুযোগ হয় একবার এক একটা স্কুলে যাওয়া। ওখানে গেলে তারা যেসব জিনিসপত্র চাষ করে সেগুলো গিফট হিসাবে তারা নিয়ে আসে, মাঝে মাঝে না করতে হয় যে আর দিয়েন না। তাদের কিন্তু ছোট্ট, মানে ইনকাম না, সে যেটা বানাচ্ছে সেটা এনে, যে ওরা এইভাবে করে বলে যে ঢাকা থেকে বড় স্যার বা বড় ম্যাডাম আসছে, যেটা বানাচ্ছে সেটাই আমাদেরকে দেয়, তাদের ওয়ে অফ রিসিভিং আস বা তাদের ওয়ে অফ অ্যাপ্রিশিয়েটিং। তারাও আনন্দ পাচ্ছে, আনন্দের সাথে একটু বাচ্চারাও শিখছে। সন্তানের যে একটা ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করছে, এইভাবে রিচ আউট করা হচ্ছে, অভিভাবকরাই এটা চিন্তা করে। প্রত্যন্ত অঞ্চলে, দুর্গম অঞ্চলে এটা অনেক বড় একটা বিষয়। অবনী, এই যে এতগুলো কর্মযজ্ঞর কথা শুনছিলাম আমরা, এখানে সংযোজনটা, ইউথকে ড্রাইভ করাটা, এই মোটিভেশনটা ধরে রাখাটাও খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। রেগুলার বেসিসে মোটিভেট করবার জন্য আপনারা কি করেন? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। এখন যেটা হয়েছে যে আমরা যে আগের টাইমটা আর এখনের টাইমটা কিন্তু ডিফারেন্ট। এখন অনেক অপশন ইউথদের জন্য, এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অনেক আছে, ইউনিভার্সিটিতে ক্লাবস অনেক আছে, কিন্তু আমরা ধরে রাখি কিভাবে, যদি এটা বলা যায় যে আমাদের কাছে যে ভলেন্টিয়াররা আসে ওরা কিন্তু নিজেরা হচ্ছে যারা ভলেন্টিয়ারিজম করতে চায়, অ্যান্ড ভলেন্টিয়ারিজম করার কিন্তু একটা যে স্পৃহা ওটা নিজের থেকে আসতে হবে। লাইক আমি গেলাম কিন্তু আমার হয়তো বা ইচ্ছা করছে না যে আমি রাস্তাটা পরিষ্কার করব না,
আই ক্যান নেভার বি আ ভলেন্টিয়ার, আমি কোনোদিন একজন ভলেন্টিয়ার হতে পারবো না। সো আমাদের যে তরুণরা আমাদের কাছে আসে তাদের এরকম অনেক প্ল্যানস থাকে, অনেক প্রজেক্টস মাথায় থাকে যে তারা আমাদের কাছে নিয়ে আসে, ওগুলোকে আমরা যাচাই বাছাই করি, ওগুলোকেই কিন্তু আমরা বাস্তবায়ন ওদেরকে করতে বলি, ওইটার জন্য ওরা ফান্ড রাইজ করে। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু ওদের কাছে অনেক ইন্টারেস্টিং, কারণ ওরা একটা কিছু বাস্তবায়ন করছে, ওরা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছে, ওরা একটা নিজের বলা যে আমার প্রজেক্ট আজকে আমি দাঁড় করালাম, আমি আজকে এইভাবে ফান্ড রেইজ করেছি। আর 64টা ডিস্ট্রিক্ট তো অনেক পুরো বাংলাদেশ নিয়ে, তো এক একটা ডিস্ট্রিক্ট এক এক রকমের ফান্ড রেজিং করে এক এক রকমের প্রজেক্টস করছে। এটা ওদের কাছে একটা অনেক বড় আনন্দের ব্যাপার যে আজকে ঢাকা এটা করেছে, চিটাগাং কালকে ওটা করছে, আচ্ছা কুমিল্লা এটা করলো, আচ্ছা খুলনা কালকে এটা করি। এভাবে কিন্তু ওরা নিজেরাই কিন্তু নিজেদেরকে মোটিভেটেড করছে আর ওদের নতুন কিছু করতে চায়। এক্স্যাক্টলি। আর ওদের জন্য তো আমরা আছি, আমরা যারা প্রোগ্রাম অফিসাররা আছি, আমাদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে জাগো ফাউন্ডেশনের, আমরা এখানে যে কলিগরা কাজ করছি, আমরা অনবরত তাদের সাথে কমিউনিকেশনে আছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য প্রোগ্রাম অফিসার আছে, কমিউনিকেশন অফিসার আছে, সবাই তাদের সাথে যোগাযোগ করছে। এমন কিন্তু না ভলেন্টিয়াররা এসে কাজ করছে চলে যাচ্ছে, তাদেরকে একদম প্রপারলি অবজার্ভ করা হচ্ছে, তাদেরকে দেখভাল করা হচ্ছে, তাদের মোবিলাইজেশনটাকে প্রপারলি একদম দেখা হচ্ছে। একদম। অমনি অসংখ্য ধন্যবাদ। করবিকে ধন্যবাদ দিব না, আজ সারা জীবন যতদিন বেঁচে আছি যদি প্রতিদিন ধন্যবাদ দিই তারপরও আসলে ও যা করে যাচ্ছে নীরবে নিভৃতে, এটা কখনো বলে বোঝানো যাবে না। দর্শক, 12 তারিখ দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। রাজপথে যারাই নামছেন অবশ্যই নিজেদের কাছে মাস্কটি রাখবেন, নতুবা এই হলুদ যোদ্ধাদের দল এসে জিজ্ঞেস করবে আপনার মাস্ক কোথায়। তাই তো, এটাই তো শিরোনাম। শুভকামনা জাগো ফাউন্ডেশনের জন্য সাধুবাদ দিতেই হবে। ঠিক এভাবে আমাদের অবাক করতে থাকুক, আরো দেখতে চাই আমরা কি কতভাবে অবাক করা যায়। আমরা চাই আপনারা জয়েন করেন এবং যারা দর্শক আছে তাদেরকেও বলবো যে যদি দেখেন যে আমাদের যোদ্ধারা রাস্তায় আছে, আপনি যদি পার্টিসিপেট করতে চান, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম, বিকজ আমরা আমাদের দেশের জন্য করছি, আমাদের জাতির জন্য করছি। সো আপনাদের সবাইকে ওয়েলকাম, দেখা হবে। ভালো কাজে আসলে অংশ নিতে হবে। অবশ্যই। আপনাদের প্রত্যেকের মধ্যে একজন যোদ্ধা আছে, প্রত্যেকের মধ্যে করবার একটা স্পৃহা আছে, সেই স্পৃহাটাকে ইগনাইট করতে চায় জাগো ফাউন্ডেশন। আর ভালো কাজে অংশ নিলে কিন্তু নিজেরও অনেক বেশি ভালো লাগে, মানে অনেক আনন্দ পাওয়া যায়। কিন্তু বললাম তো, প্রত্যেকের মধ্যে স্পৃহা আছে, ইগনাইট করছে জাগো ফাউন্ডেশন। বাদবাকি দায়িত্ব আপনার অবস্থান থেকে আপনি সচেষ্ট থাকবেন কিনা। আপনি পরিবর্তিত হলে দেশটা বদলে যাবে। আপনার অপেক্ষায় আছে সবাই। আজকে এখানেই অতিথিদের বিদায় জানাচ্ছি এবং এটা কিন্তু শুরু হয়ে গেছে। দিনটা যদি শুরু হয়ে যায় তবে দিনের শুরুর ভাগে যে পরিকল্পনাটুকু আছে সেই পরিকল্পনাটুকু যদি করে ফেলেন দিনটা কিন্তু খুব গুছানোভাবে কাটবে। এবং সবচেয়ে বড় বিষয়, গতকাল থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি খুব ভাইরাল হয়েছে, যেটা অনেকের টাইমলাইনে উপস্থিতি হয়তো খুঁজে পাওয়া যাবে এখনো যদি দেখা যায়। তা হচ্ছে একটি সবুজ রঙের টিয়া পাখির গলায় কেউ একজন দড়ি দিয়ে বেঁধে তাকে একটি গাছের ডালের সাথে ঝুলিয়ে দিয়েছে। প্রকৃতির সাথে এরকম নির্মম আচরণ আমরা মাঝে মাঝেই করতে দেখি, তবে ব্যতিক্রম আছে। স্বাভাবিকভাবেই প্রকৃতি এবং মানুষের যেই অস্তিত্ব তা একে অন্যের উপর নির্ভরশীল, এবং সেই নির্ভরশীলতার হাত ধরে আমরা সবসময় কিন্তু চেষ্টা করেছি প্রকৃতি যাতে মানব সভ্যতার সহায়ক একটি অবস্থানে আসে, এবং মানব সভ্যতাও চেষ্টা করেছে প্রকৃতির প্রতি যাতে খুব বেশি রুষ্ট আচরণ না দেখানো হয়। তবে বাস্তবতা যাই হোক, মাঝে মাঝে কিন্তু ব্যতিক্রম এরকম গল্প দেখা যায়। তেমনই একটি গল্প আপনাদের আজ দেখাতে চাই। সরাসরি চলে যাচ্ছে আমাদের সহকর্মী মাহতাব উদ্দিন লালনের সাথে যুক্ত হতে কুষ্টিয়া থেকে। লালন, শুভ সকাল। লালন, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, শুভ সকাল রূপা, সেই সাথে সকালের বাংলাদেশের দর্শকদের জন্য অনেক অনেক শুভকামনা। জুবায়ের, আমি আসলে একটা বিষয় আপনাকে বলতে চাই। আমি খুব আশ্চর্য হয়েছি এই জন্য যে আসলে শালিক পাখি যে মানুষের এত কাছাকাছি আসে, বা অন্যান্য আমরা দেখেছি যে টিয়া বা ময়না পাখি এগুলো মানুষের কাছাকাছি থাকে বা কথা বলে, কিন্তু শালিক পাখি যে মানুষের কাছাকাছি আসতে পারে এটা আসলে আমি খুব আশ্চর্য হয়েছি। আমি আপনাকে যদি সরাসরি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এই কিশোরের নাম রোহান। এই কিশোরের বাসা কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে, এবং এই কিশোর শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় নামে একটি বিদ্যালয়ে 8ম শ্রেণীর শিক্ষার্থী। সে যেটা করেছে, তার বাসাতে সে 3টা শালিক পাখিকে আসলে পোষ বানিয়েছে বলছি এই জন্যই যে শালিক পাখিগুলোর সাথে তার যে বন্ধুত্ব বা যে সম্পর্ক, তাতে করে কিন্তু আসলে খুব নির্ভয়েই
পাখিগুলো কিন্তু তার কাছাকাছি বা তার সাথেই কিন্তু আসলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু রয়েছে। যদিও আসলে আমাদের দেখে একটু অস্বস্তি ফিল করছে, কিন্তু রোহানের সাথে খুব স্বাভাবিকভাবে কিন্তু মিশেছে এবং তার পরিবারের যারা আছেন, যারা সদস্য রয়েছেন তাদের সাথেও খুব ভালো সম্পর্ক। আমি কথা বলছিলাম আসলে রোহানের সাথে, রোহান বলছিল যে এই পাখির সাথে তার বন্ধুত্ব হওয়ার যে গল্পটি, সেই গল্পটি আসলে সে যেটি বলছিল যে গত 7 থেকে 8 মাস আগে ইউটিউবে সে এই শালিক পাখির পোষ মানানোর যে বিষয়টি, এই বিষয়টির উপর একটি ভিডিও সে দেখে এবং দেখার পরে তার আগ্রহ জন্মায় যে আসলে সেও হয়তো বা এই শালিক পাখিকে সে পোষ মানাবে। তো আমি আসলে তার কাছ থেকেই আসলে শুনতে চাই, আসলে এই গল্পটা তার কাছ থেকে শুনতে চাই। রোহান, আমি একটু জানতে চাই যে এই শালিক পাখি কি আসলে কিভাবে পোষ মানানো সম্ভব হলো এবং আসলে এটা কিভাবে, কতদিন থেকে তুমি এদের সাথে বন্ধুত্ব করছো এবং কতদিন থেকে তুমি এদের সাথে এভাবে আছো বা রাখছো? আসসালামু আলাইকুম, আমি রোহান। আমার বাসা পিটিআই রোড। আমি কলকাতা স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ি। আমি এই দুইটা পাখি আমি ইউটিউবে দেখি, পাখি কথা বলে, শালিক পাখি নাকি কথা বলে। সবাই বলতো শালিক পাখি কিভাবে কথা বলে। আমি দুইটা পাখি নিয়ে আসি, বাসার সবাই রাগ করে, বলে শালিক পাখি কোনো সময় কথা বলে। অনেকজন অনেক কথা বলে, আমি বলি না, আমি শালিক পাখি কথা বলাবই। আমি শালিক পাখি কথা বলে এটা বাস্তব করার জন্য আমি অনেক চেষ্টা করছি। আমি এরপরে দুইটা পাখি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি এদেরকে নিয়ে আসার পরে অনেকদিন আমি মুখ দিয়ে খাওয়াইছি, হাত দিয়ে খাওয়াইছি, 20-22 দিন মতো। তারপর এরা আস্তে আস্তে নিজের মতো খাওয়া শিখছে। তারপর এদের একটাকে কামড়াইছিল বিড়ালে, ওটাকে আমি পশু হাসপাতালে নিয়ে যাই। তারপর ওদের ওষুধ লিখে দেয়, আমি ওই ওষুধটা খাওয়াই। এখনো মোটামুটি সুস্থ, আর ওরা এখন মোটামুটি অনেক কথাই শিখে গেছে। কিন্তু মানুষের সামনে বলতে ভয় পায়। আমার সাথে কথা বলে ওরা দুইজনই। সকালে উঠে আমার ঘুম ভাঙায় দেয়। ওদের বয়স এখন 8 মাস। এখন আমি ওদের সাথে বাইরে বাড়ালে আমি ওদের দুজনকে নিয়ে যাই। আমি যা খাই ওদেরকে তাই খাওয়াই। আচ্ছা, শুনছিলেন আসলে জোবায়ের লোপা। আমি একটু কথা বলতে চাই রোহানের মায়ের সাথে। আসলে আমি একটু জানার চেষ্টা করি যে আসলে তাদের পরিবারের সাথে আসলে এই পাখিদের কি সম্পর্ক। আপনার কাছে যদি একটু জানতে চাই, আসলে এই যে পাখি, শালিক পাখি তো পোষ মানে না আসলে। আসসালামু আলাইকুম। আমার ছেলে ছোটবেলা থেকে পশু পাখি খুব পছন্দ করে, হাঁস, মুরগি, কবুতর। ছোটবেলা থেকে এত পছন্দ, খুবই পছন্দ করে। তারপরে একদিন হঠাৎ বলছে, মা আমি শালিক পাখি পুষবো। তো হঠাৎ 2টো বাচ্চা নিয়ে আসলো। বাচ্চা 2টো ছোট একদমই। বলছে এই বাচ্চা কোনোদিন বাঁচে না, বলছে না কথা বলে, কথা কোনোদিন বলবে কি না, এই পাখি পোষার দরকার নেই। তারপরেও পুষতে লাগলো, পুষতে পুষতে এই যে এখন কথা বলা শিখে গেছে। এখন বাড়ির সবাই নাম ধরে ডাকে, আমার মেয়ের নাম, আমাকে মামা বলে। আবার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি আসলে শুনছিলেন জোবায়ের লোপা এবং দেখছিলেন। অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আমাদের বলছিলেন শালিক পাখিকে এরকম পোষ মানিয়ে কথা বলতে পারার কথা। এটা নিঃসন্দেহে বিস্ময়কর। আজ বিস্ময়ের অনেকগুলো বিষয় আছে। সকালের বাংলাদেশ যারা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিবেন। ভালো লাগার এরকম গল্পগুলো আরো ছড়িয়ে পড়ুক। আজকে এখানে বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন, সুন্দর একটি দিন কাটাবেন। শুভ সকাল। শুভ সকাল।